শুক্রবারের দুপুরটি যেন হঠাৎ করেই এক অদ্ভুত শান্তির পর্দায় ঠেকেছিল। জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ হলো। বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনের ব্যস্ত সড়কটিও সেদিন যেন ব্যতিক্রমীভাবে নিরিবিলি। সাধারণ অফিসের দিন হলে সেখানে মানুষের ঢল নামে, সেখানে আজ কেমন যেন ফাঁকা ফাঁকা। ঠিক সেই সময়ে ধীরে ধীরে সামনে এগোচ্ছিল একটি রিকশা। একেবারে সাধারণ মনে হলেও ভেতরে বসা মানুষটি মোটেও সাধারণ নন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা আর্টের স্বতন্ত্র প্রার্থী এবং তারুণের তুখোর বক্তা শরীফ ওসমান হাদী ছিলেন তাতে। পরিচিত কিছু স্থানীয় কর্মীর সাথে কথা সেরে তিনি রিকশায় উঠেছিলেন সর্দার উদ্যানের দিকে যাওয়ার উদ্দেশ্যে। কেউ কি তখন চিন্তা করতে পেরেছিল এই শান্ত দুপুরটা কয়েক মুহূর্তের মধ্যেই পরিণত হবে ভয়ঙ্কর এক রক্তাক্ত ঘটনার সূচনায়? হঠাৎ বধির করে দেওয়া শব্দে শান্ত দুপুর ছিন্ন ভিন্ন হলো। দুটি মোটরসাইকেল দৌড়ে এলো রিকশার একেবারে পেছন ঘেঁষে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কিছু বোঝার আগেই চারিদিকে বিশৃঙ্খলা নামে। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে সোজা রিকশাটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি আঘাত হানে হাদির মাথার বাম পাশে, কান ও চোয়ালের মাঝামাঝি এক মারাত্মক জায়গায়। এটা যে হঠাৎ কোনো উশৃঙ্খল হামলা নয় সেটা বোঝা গেল প্রথম মুহূর্তেই। এটি ছিল নিখুঁত পরিকল্পনায় সাজানো হত্যা চেষ্টা। গুলির আঘাতে শরীফ ওসমান হাদীর শরীর ঝাঁকুনি খেয়ে রিকশা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়, আর মুহূর্তেই রিকশার সিট ও পোশাকে রক্তের ঢেউ বয়ে যায়। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়, আর রাস্তায় পড়ে থাকে এক রক্তাক্ত মানুষ আর দিশেহারা মানুষের ভিড়। স্থানীয় নেতাকর্মীরা ছুটে এসে তাকে আর এক রিকশায় দ্রুত তুলে নিয়ে যেতে থাকে ঢাকা মেডিকেলের দিকে। রাস্তায় যেতে যেতেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকদের মুখভঙ্গি বলে দিচ্ছিল পরিস্থিতির ভয়াবহতা। গুলিটি মস্তিষ্কের রক্ত প্রবাহকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এতটাই জটিল জায়গায় আঘাত যে চিকিৎসকরা তাকে কোমায় চলে যাওয়া ও ব্রেন ডেথ হওয়ার কথা নিশ্চিত করেন। হাসপাতালের করিডোরে তার সমর্থকদের ভিড় জমে ওঠে। সবার চোখে মুখে আতঙ্ক, কান্না আর অসহায় অপেক্ষা। চিকিৎসকরা জানায় দ্রুত 4 ব্যাগ রক্ত প্রয়োজন। খবরটি ছড়িয়ে পড়তে সন্ধ্যার আগেই এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তোলে। কারণ যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি সাম্প্রতিক নির্বাচনী উত্তাপের মাঠে একটি শক্তিশালী কণ্ঠ। এই ঘটনার পর দেশের রাজনীতি অন্তরালে থাকা অসংখ্য অন্ধকার দিক যেন হঠাৎ সামনে চলে আসে। নির্বাচনী তফসিল ঘোষণার পর যেভাবে উত্তেজনা বাড়ছিল, তার মাঝেই এই হামলা যেন জাতীয় রাজনীতিতে আরেক বিস্ফোরণ ঘটালো। কে বা কারা এমন পরিকল্পিত হামলা সংঘটিত করলো, এটি এখন সবার প্রধান প্রশ্ন। তদন্ত শুরু হয়েছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে, তবে জনমনে যে সন্দেহ জন্ম নিয়েছে তা তদন্তের গতির চেয়ে বহুগুণ দ্রুত ছড়াচ্ছে। ঘটনার পরপরই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বভাবতই নিন্দা জানিয়ে বিবৃতি দেন। কিন্তু আলোচনার কেন্দ্রে চলে আসে সাদিক কায়েমের বক্তব্য। তিনি ছাত্র ও জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আন্দোলন শুরু হবে। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে অল্প সময়েই আলোড়ন সৃষ্টি করে। এদিকে বিএনপির ভেতরেও তাদের অনুসারীদের মধ্যে দেখা যায় উদ্বেগজনক প্রতিক্রিয়া। অনেকেই এই ঘটনাকে তুচ্ছ করে মন্তব্য করতে শুরু করেন। বিশেষ করে একজন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী পর্যন্ত তাকে নিয়ে বিদ্রূপ ছড়ান। তাদের প্রশ্ন, সাদিক কায়েম কেন প্রতিবাদ করলেন? তাদের এমন আচরণ জনমনে আরও বড় সংশয় জাগায়। সবচেয়ে আলোচিত প্রশ্নটি হলো, শরীফ ওসমান হাদী ছিলেন ঢাকা আর্টের বিএনপি নেতা মির্জা আব্বাসের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক পরপরই তাকে লক্ষ্য করে গুলি স্বাভাবিকভাবেই মানুষের মনে সন্দেহ জন্ম নিয়েছে। অনেকেই বলছেন, হাদীর কিছু হলে তার দায় এড়াতে পারবেন না বিএনপির নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সন্দেহই বর্তমানে বিএনপির সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, হাদী শুধু বিএনপির প্রতিপক্ষ ছিলেন না, ক্ষমতাসীন আওয়ামী লীগেরও ছিলেন রীতিমতো কড়া সমালোচক। মুক্তিযুদ্ধের ইতিহাসের বাণিজ্যিকরণের বিরোধিতা করা, 32 ধানমন্ডির স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় তার সক্রিয় অংশগ্রহণ, এমনকি ভারত থেকে হুমকির ফোন পাওয়ার অভিযোগ, এই সবই তাকে বহু মহলে রোষের পাত্রে পরিণত করেছিল। তার স্ত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে ঘনিষ্ঠ স্বজনেরাও দাবি করেন। এই তথ্যগুলো ইঙ্গিত করে হামলার পেছনে আওয়ামী লীগের একটি শক্তিশালী চক্র থাকতে পারে। কিন্তু বাস্তবতা হলো, রাজনীতিতে সত্যের চেয়ে মানুষের ধারণাই অনেক বেশি প্রভাবশালী, আর সেই ধারণা এখন বিএনপির বিপক্ষেই দাঁড়িয়েছে। বিশেষ করে গত কয়েক মাসে বিএনপির অভ্যন্তরীণ গোলাগুলিতে প্রায় 210 জন নেতাকর্মীর মৃত্যু জনমনে আরও সংশয় তৈরি করেছে। যে দল নিজেদেরই লোকেই রক্ষা করতে পারে না, তারা প্রতিদ্বন্দ্বীকে গুলি করবে না, এ কথা কজনই বা বিশ্বাস করছেন? বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি শুধু একজন তরুণ নেতার উপর হামলা নয়, এটি আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার একটি চক্রান্তের অংশ। সামনে আরও কিছু ঘটনা ঘটানো হতে পারে যাতে নির্বাচন পেছানোর পরিবেশ তৈরি হয়। সরকার দেশ জুড়ে অবৈধ অস্ত্র আর চাঁদাবাজদের বিরুদ্ধে
বড় ধরনের অভিযান চালাতে পারে। আর এমন অভিযান হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। শেষ পর্যন্ত যারাই এই ঘটনার নেপথ্যে থাকুক, স্পষ্ট বিষয় হলো একজন জনপ্রিয় তরুণ নেতাকে জীবন মৃত্যুর সীমানায় ঠেলে দেওয়ার এই ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। তার পরিবারের ওপর যে হুমকি চলছে তা আরও দুঃসহ। আর এই হত্যা চেষ্টাকে ঘিরে যে রাজনৈতিক নাটক শুরু হয়েছে তাতে প্রকৃত সত্য হয়তো কোনোদিনই প্রকাশ্যে আসবে না। তদন্ত চলবে, রিপোর্ট জমা হবে, কিন্তু মানুষের মনে যে ধারণাটি গেঁথে গেছে তা হলো একটি সংগঠিত সন্ত্রাসী চক্র নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে এবং সন্দেহের সবচেয়ে বড় তীর এখন বিএনপির দিকেই। হাসপাতালের আইসিইউতে যখন লাইফ সাপোর্টে হাদির জীবনের জন্য চিকিৎসকরা লড়ছেন, ঠিক সেই মুহূর্তে বাইরে শুরু হয়েছে আরেক নিষ্ঠুর রাজনৈতিক লড়াই, যার পরিণতি নির্ধারণ করবে ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনীতির কোন পথে হাঁটবে? একটি গুলির আঘাত শুধু হাদির শরীরই ক্ষতবিক্ষত করেনি, এটি বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যের ওপরও গভীর ক্ষত তৈরি করে দিয়েছে, যে ক্ষত হয়তো সহজে সারবে না। দর্শক, আপনারা কি মনে করেন তা কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।